দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার 11 বছরেও শেষ হয়নি বিচার কাজ। সাক্ষী হাজির না হওয়ার কারণ বলছেন আইনজীবীরা, মদতদাতাদের গ্রেফতারের তাগিদ। বারবার সমন দেওয়া হচ্ছে কিন্তু সাক্ষী আসতেছে না। সেই সাক্ষীরা যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় সাক্ষীরা নাই। এই মদতদাতাদের অস্তিত্ব বিলীন করতে পারলে তখন এরা শক্তি পাবে। রাজশাহীতে জেএমবির বিরুদ্ধে করা মামলার বিচার শেষ না হওয়ায় ক্ষুব্ধ নির্যাতিতরা। যারা মারি নির্যাতন করছে তারা কেস করেছিল, বিচার ভালোভাবে পায়নি। সারা জীবন পলায় থাকবে, যেই সরকার আসবে ওরা টাকা পয়সা দেয়, আদায়ের টাকা দিয়ে চলে যাবে। যে মামলাগুলান করছে এই মামলাগুলান কোনো সুরাহা সঠিকভাবে হয়েছে বলে জানা নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী শরিয়া আইন নিয়ে পড়ছেন তুরস্কে, দাবি পরিবারের। আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে, গড়ে তোলা হবে আরও নতুন নতুন বিভাগ, বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না, জানালো মন্ত্রণালয়। ব্যয় নির্ধারণ না হওয়ায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ। নিউ ইয়র্কে ইমাম সহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড। এবং দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। লাইসেন্স বাতিলের বিষয়ে পরবর্তী আদেশ 4 সেপ্টেম্বর। দু 2005 সালের 17 আগস্টের ন্যাক্কারজনক সিরিজ বোমা হামলার 11 বছরেও শেষ হয়নি 39টি মামলার বিচার কাজ। সারা দেশে চালানো জেএমবির ওই হামলায় 2 জন নিহত ও আহত হন 2 শতাধিক মানুষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষী হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আর পুলিশের দাবি, শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর এবং জঙ্গি বিরোধী অভিযানের ফলে বড় ধরনের হামলার সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মত, জঙ্গি মদতদাতাদের গ্রেফতার করতে না পারলে জঙ্গি নির্মূল অসম্ভব। আরো জানাচ্ছেন আফজাল হোসেন। 2005 সালের এই দিনে দেশের 63টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি। আদালত সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো এই হামলায় নিহত হন 2 জন, আহত হন 2 শতাধিক। এই হামলার মধ্য দিয়ে জঙ্গি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ ঘটনায় সারা দেশে মামলা হয় 161টি, গ্রেফতার করা হয় 450 জনকে। এর 11 বছরে মামলা নিষ্পত্তি হয়েছে 122টি, যেখানে মৃত্যুদণ্ড হয়েছে 28 জঙ্গির আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 134 জনকে। এর মধ্যে সে সময়ের জেএমবির শীর্ষ নেতা শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সহ 6 শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষীর অভাবে বাকি মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। বারবার সমন দেওয়া হচ্ছে কিন্তু সাক্ষী আসতেছে না। সেই সাক্ষীরা যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় সাক্ষীরা নাই। এটা একটা সমস্যা হয়ে গেছে। আর পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় হামলার সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। ওই গ্রুপ আমরা মনে করি না যে এখনো বড় কিছু কোনো অঘটন ঘটানোর মতো ক্যাপাসিটি তাদের আছে। নব্য জেএমবি যারা, তারা আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। যদিও নিরাপত্তা বিশ্লেষকদের মত, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে না পারলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না। নির্মূল ততক্ষণ হবে না যতক্ষণ না এদের মদতদাতাদের অস্তিত্ব থাকবে। তো সেটি হচ্ছে বড় জিনিস। এই মদতদাতাদের অস্তিত্ব বিলীন করতে পারলে তখন এরা শক্তি পাবে। এছাড়া এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা বাড়াতে পারলে জঙ্গিবাদ প্রতিরোধ করা যাবে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ 11 বছর পার হলেও রাজশাহীতে জেএমবির বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্তদের হাতে নির্যাতিতরা। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন, তদন্ত কাজের ধীর গতি সহ নানা জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে শিগগিরই বাকি মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় জেএমবি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর জামিনে থাকা অভিযুক্ত জেএমবি সদস্যদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 2004 সালে রাজশাহী নগরীতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শোডাউনের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এরপর 2005 সালের 17ই আগস্ট একযোগে 63 জেলায় সিরিজ বোমা হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সংগঠনটি। সে সময় রাজশাহীর বাগমারায় ঘাঁটি গাড়ার পর বাংলা ভাই ও তার সহযোগীরা হত্যা, সশস্ত্র অবস্থায় মহড়া, নির্যাতন, চাঁদাবাজি সহ জড়িয়ে পড়েন নানা অপরাধমূলক কাজে। 2004 থেকে 2010 সাল পর্যন্ত পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় সংগঠনটির 94 নেতাকর্মীর বিরুদ্ধে 14টি মামলা দায়ের করে। এর মধ্যে 5টি মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়। শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও বিভিন্ন মেয়াদে সাজা হলেও বর্তমানে 7টি মামলা বিচারাধীন এবং বাকি 2টি মামলা তদন্তাধীন রয়েছে। ঘটনার 1 যুগ পার হলেও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ নির্যাতিতরা। আমার মধ্যে 2 একজনে কি যারা মারি নির্যাতন করছে, তারা কেস করেছিল, বিচার ভালোভাবে পায়নি। সারা জীবন পলায় থাকতো, যেই সরকার আসবে ওরা টাকা পয়সা দেয়, আদায়ের টাকা দিয়ে চলে যাবে। নির্যাতিত যেগুলো ব্যক্তি এরা যে মামলাগুলান করছে, এই মামলাগুলান কোনো সুরাহা সঠিকভাবে হয়েছে বলে জানা নাই। তদন্ত শেষ না হওয়ার পাশাপাশি প্রক্রিয়াগত জটিলতার কারণে বাকি মামলাগুলো নিষ্পত্তি হতে সময় বেশি লাগছে বলে জানালেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী। এই সকল মামলায় আমরা গুরুত্ব সহকারে দেখতেছি। কোনো মামলারই সাক্ষী আসলে ফেরত যাচ্ছে না, আমরা সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতেছি। কাজে দ্রুত এই বিচার সম্পন্ন হচ্ছে। তবে শিগগিরই বাকি মামলাগুলোর চার্জশিট দাখিল করা ছাড়াও জামিনে থাকা অভিযুক্ত সদস্যদের ওপর নজরদারি বাড়ানোর কথা জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমন্বিত প্রচেষ্টায় তাদেরকে আমাদের সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং পরবর্তীতে তারা কোনো কার্যক্রম করতে গেলে তাদের প্ল্যানিং সম্পর্কে খোঁজখবর রাখা হয়। রাজশাহী অঞ্চলে এসব মামলায় বর্তমানে জামিনে আছে 48 জন জেএমবি সদস্য, জেলে 18 জন, পলাতক 7 জন, সাজা হয়েছে 11 জনের এবং বিচার কাজ চলা অবস্থায় মৃত্যু হয়েছে 4 জনের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী তুরস্কের ইস্তাম্বুলের কেওসি ইউনিভার্সিটিতে শরিয়া আইন নিয়ে পড়ছেন। এমনকি 15 দিন আগেও ওয়াকির সঙ্গে কথা হয়েছে তার মায়ের, এমনটাই দাবি করেছে তার পরিবার। যদি তাই হয় তাহলে ওয়াকি কেন সে দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে পুরো বিষয় অবহিত করছেন না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তার বাবা। এদিকে ওয়াকির পৈতৃক বাড়ির এক নিরাপত্তা কর্মী জানিয়েছেন সন্দেহজনক এক যুবক প্রায়ই আসতো ওয়াকির কাছে। সাদেক ইমাম ওরফে ওয়াকি চৌধুরী রাজধানীর সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারের একটি ফ্ল্যাটের বাসিন্দা, হাইকোর্টের আইনজীবী জাহিদ চৌধুরীর ছেলে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আনাগোনার সূত্রে বাড়ির নিরাপত্তা কর্মীরা ওয়াকিকে জঙ্গি সম্পৃক্ততায় নিখোঁজ হিসেবেই জানে। এই নিরাপত্তা কর্মী জানালেন এক যুবকের আসা যাওয়া ছিল ওয়াকির কাছে। এই কয় যে মানে যে জঙ্গির খাতায় নাম গেছে বা নিখোঁজ গেছে, এই ছবিগুলো শুনতেছি। আমার একটা বন্ধু কিন্তু এরকম বড় ধারী ছিল, সব বাঙালি বন্ধু ছিল। তো প্রায় সময় আমাদের বিল্ডিংয়ে আসতো, ওনার সাথে গল্প বলতো। ওইখানে বলছি বাচ্চা কালামের মসজিদ আছে, বলতো প্রায় কথা বলতো যে আপনার 1-2 ঘন্টা বা আরো বেশি কথা বলতো। মা বাসায় থাকলেও কথা বলতে রাজি হননি। বাবা জাহিদ চৌধুরীর সঙ্গে কথা বলে জানা যায় নানা তথ্য। ম্যাডাম কথা মানে সাত তো বাসা নেই। ওয়াকি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর কলাবাগান LCLS থেকে A লেভেল, O লেভেল এবং LLB পাশ করেন। পরে লন্ডনের লিংস্টন ইউনিভার্সিটিতে ব্যারিস্টারি পড়তে যান। সেখানে 12টি বিষয়ের মধ্যে 10টিতে পাশ করে বাকি দুটো পরে সমাপ্ত করার কথা বলে দেশে চলে আসেন। এবছর 17ই মার্চ ইস্তাম্বুলের কেওসি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে শরিয়া আইন পড়তে যান। বাবার দাবি এরপর থেকে ওয়াকি নিয়মিতই তার মায়ের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ওয়াকি কেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে সন্দেহ দূর করছেন না, এমন প্রশ্নের সন্তোষজনক জবাব মেলেনি। এই তো যোগাযোগ এখন কয়েকদিন আগে তো করছে, 10-12 দিন আগে। কি বলেছে? না, ভালো আছে, লেখাপড়া করছে। তুমি জঙ্গিদের সাথে যোগ দিছো এরকম কথাবার্তা বলতেছে, তাকে জানাইছে? না, এগুলো আমরা বলি না। সরকারি কারোর সাথে যোগাযোগ করে কেন বলে না যে আমি এখানে পড়তেছি বা আমি নিখোঁজ না? এটা তো আমাদের গভর্নমেন্ট চাইলেই তো তারা দিবে না। উনি যদি নিজে যোগাযোগ না করে তাহলে গভর্নমেন্ট কিভাবে দিবে? আমি তাকে ডিফারেন্স দিচ্ছি না, বুঝছেন কথা? এটা গভর্নমেন্ট চাক, আমাদের এমবেসি আছে ওইখানে চাক, আমি পাসপোর্ট নাম্বার সব দিচ্ছি।
এদিকে রমনা থানা বলছে পরিবারের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যে নানা অসঙ্গতি পেয়েছেন তারা। পাসপোর্ট নাম্বার আমরা পেয়েছি এবং আমরা তদন্ত করে দেখেছি, হ্যাঁ সে তুরস্কের উদ্দেশ্যে গিয়েছে। তুরস্কে গিয়েছে, ওখানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেনি, এটাও তো এক ধরনের তাদের মনে হয় আমার সন্দেহভাজন আর কি। তবে ওয়াকির বাবা বলছেন র্যাবের প্রথম তালিকায় 262 জনের মধ্যে 196 নম্বর সিরিয়ালে থাকলেও পরে দুটি তালিকায় নাম ছিল না ছেলের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক 4 নারী জেএমবি সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার 5 দিন মঞ্জুর করেন। গত সোমবার অভিযান চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ঐশীকে মগবাজার থেকে এবং মানারাত ইউনিভার্সিটির ছাত্রী আকলিমা রহমান মনিকে গাজীপুরের সাইনবোর্ড থেকে আটক করে র্যাব। তাদের দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে মানারাত ইউনিভার্সিটির আরও 2 ছাত্রী মৌ ও মেঘলাকে মিরপুর থেকে আটক করা হয়। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নতুন নতুন বিভাগ গড়ে তোলার কথাও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন নতুন বিভাগ তৈরির ফলে মানুষ আর্থ সামাজিকভাবে উন্নতি লাভ করতে পারবে। তিনি বলেন, জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জনসেবাটা নিশ্চিত করবার জন্য আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডগুলিকে আমরা আরো একটু ভাগ করে করে ছোট ছোট আকারে করে দেব, যাতে সেবাটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। ইতিমধ্যে বাংলাদেশে 8টা বিভাগ, রংপুর বিভাগটাও করে দিয়েছি, আর ঢাকা বিভাগকে ভেঙেই ময়মনসিংহ বিভাগ করা হয়েছে। হয়তো ভবিষ্যতে আরো আমাদের একটা প্ল্যান আছে যে ঢাকা বিভাগটাকে আরো একটু ছোট করে ফেলা। তো এটা করলে পরে যে বিভাগীয় যে অবকাঠামো গড়ে উঠবে, তাতে জনগণের দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছাতে পারবো। আর স্থানীয় সরকারটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই, আরো তাদের হাতে ক্ষমতা দিতে চাই। সন্ধ্যার সময় আরো থাকছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 8টি ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজ, দাবি মৎস্য ব্যবসায়ী সমিতি। মালয়েশিয়া জনশক্তি রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে কাউকে টাকা না দিতে অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি হুঁশিয়ারি দেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। সদ্য উন্মুক্ত হওয়া সৌদি আরবের বাজারে শ্রমিক পাঠাতে খরচ নির্ধারণের প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি নিলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লেবানন ও জর্ডান ডাক্তার, নার্স সহ বিভিন্ন খাতে শ্রমিক নেবার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি অভিবাসন ব্যয়টা কমে আসবে। আমার মন্ত্রণালয় থেকে আমি নিজেও চেষ্টা করছি যাতে অভিবাসন ব্যয়টা কমানো যায় এবং সহজ শর্তের লোকগুলো যেতে পারে। এই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করছি, যারা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করছি যে আপনি বেশি টাকা দিবেন না। আমরা মধ্যস্থভোগীদেরকে টার্ন আউট করার চেষ্টা করছি। মাইগ্রেশন কস্টটা হাই না হয় সেটা প্রথম থেকে আমরা একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করব এবং মনিটর করব। আর সৌদি দূতাবাসের পক্ষ থেকে কত খরচ লাগবে সেটা আমরা জেনে নিয়েছি এবং এক্স্যাক্টলি সেই খরচেই যেন এই রিক্রুটিং এজেন্সিরা পাঠায়। প্রথম থেকে আমরা একদম পার্সন টু পার্সন যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শুরু হলো তাদের নিয়ে আমরা বসবো ডিজিবিএমইটি সহ আমরা, এবং সেটা স্ট্রিক্টলি মনিটর করব। দেনার টাকা পরিশোধের জন্য মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে বলে জানিয়েছেন সিটিসেলের আইনজীবী আসাদুজ্জামান। শেয়ার বিক্রির মাধ্যমে চুক্তির এ টাকা পেলেই সরকারের পাওনা টাকা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আগামী 4 সেপ্টেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। ফলে সিটিসেল বিলুপ্ত ও বকেয়া অর্থ আদায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন উচ্চ আদালতের।
রাজস্ব বাবদ মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের কাছ থেকে বিটিআরসির পাওনা 477 কোটি 51 লাখ টাকা। এ টাকা পরিশোধে বারবার চিঠি দিলেও সাড়া দেয়নি সিটিসেল। তবে সম্প্রতি কোম্পানিটির লাইসেন্স বাতিলে বিটিআরসি আলটিমেটাম দিলে নড়েচড়ে বসে সিটিসেল। অন্যদিকে সিটিসেলের কাছ থেকে 3 কোটি 20 লাখ পাওনা টাকা চেয়ে পুরনো এক মামলা শুনানির উদ্যোগ নেয় চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। বুধবার শুনানিতে সিটিসেলের আইনজীবী জানান, এরই মধ্যে দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে সিটিসেল। চুক্তির টাকা পেলেই দেনা পরিশোধ করা হবে। এজন্য আদালতের কাছে 4 সপ্তাহ সময় আবেদন করে সিটিসেল। পরে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন হাইকোর্ট। এদিকে পাওনা টাকা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ চেয়ে হাইকোর্টে আবেদন করে বিটিআরসি। অ্যাজ এ বিটিআরসি স্ট্যাটুটরি একটা বডি, আমাদের পাওনাটা যাতে সবার উপরে প্রিভেইল করে এবং আমাদের পাওনা হলো 477 কোটি 51 লক্ষ টাকা, যাতে আমরা সবার আগে টাকাটা পেয়ে যাই, সেটা যাতে কোর্ট দেয় ওই ব্যাপারে আমরা কোর্টকে প্রেজেন্ট করব। আইনজীবীরা জানান, কোম্পানি আইন অনুযায়ী এখন সিটিসেলের দেনা ও কোম্পানিটি বিলুপ্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মারুফ কামাল সহ 67 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে মামলাটি দায়ের করা হয়। পুলিশের দায়ের করা এই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু, মারুফ কামাল খান ও হাবিবুন নবী খান, সোহেল সহ আরো অনেকে। হত্যা নির্যাতনের মাধ্যমে নয়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্ষতিগ্রস্ত দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যদি জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হয়, সন্ত্রাসকে প্রতিরোধ করতে হয়, তাহলে সকলের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে, বিশেষ করে তরুণদের মধ্যে দেশপ্রেম সহ সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা যে সচেতনতা সেটা সৃষ্টি করতে হবে। এবং সেটা সন্ত্রাস দিয়ে, রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে সম্ভব নয়। সেটাকে অবশ্যই সকল মানুষকে সংঘবদ্ধ করে সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করে তুলতে হবে। ৭১-এর প্রতিশোধ নিতেই স্বাধীনতা বিরোধী চক্র আইএসের মতো বিভিন্ন রূপে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। জাতীয় প্রেস ক্লাবের শোক দিবসের আলোচনায় একথা বলেন তিনি। আইএসের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি দলটির জন্ম ৭১-এর ঘাতকদের গর্ব থেকে, এবং তাদের যে চরিত্র, তাদের যে কর্মকলাপ, তাদের যে রাজনীতি, এই রাজনীতি এটাই স্বাভাবিক। তাদের কাছ থেকে তো এর বিপরীত কোনো রাজনীতি আপনি আশা করতে পারেন না। বিএনপি তো বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। যারা ২০০৪ সালে আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, যারা জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করছে, তাদের সাথে কিসের বন্ধুত্ব, তাদের সাথে কিসের আলোচনা? নেপাল এটা রাজনৈতিক শত্রুতা না, তাদের সাথে কোনো রাজনৈতিক শত্রুতা আমাদের সাথে নাই। তারা আসল সন্ত্রাসী, জঙ্গি, এবং তাদের সাথে কোনো প্রশ্ন উঠে না। এই খুনিদের সাথে কোনো আলোচনা বা বসার বা কোনো কিছু প্রশ্ন উঠে না। এরা হচ্ছে কিলার, এদের কিলিং মিশন নিয়ে তারা অগ্রসর হচ্ছে। এদের সাথে তো কোনো আলোচনার প্রশ্নই উঠে না, কোনো কিছুর প্রশ্ন উঠে না। আগামী মাসে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। 3 সদস্যের এই পর্যবেক্ষক দলটি আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সরাসরি রাজধানীর একটি হোটেলে যান তারা। তবে এই প্রতিনিধি দলের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আজ ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া ও ব্রিটেন সহ কয়েকটি হাই কমিশনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় বসবেন এই পর্যবেক্ষক দলটি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোন সিরিজের আগে নিয়মিত সফরের অংশ হিসেবেই বাংলাদেশ সফরে এসেছেন ইসিবি কর্মকর্তারা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে ডেলিগেশন বাংলাদেশ ট্যুর করছে তারা মূলত বাংলাদেশের যে সমস্ত স্থানে ইংল্যান্ড দল খেলবে সেই ভেন্যুগুলো ফিজিক্যালি দেখবে। বাংলাদেশে যে ইংল্যান্ড হাই কমিশন আছে, অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং এগুলোর সাথে কর্মকর্তাদের সাথে ওরা দেখা করবে এবং কালকে হোম মিনিস্ট্রিতে একটা মিটিং আছে। রুহান কালপাকে নির্ধারিত সময়সীমার মধ্যে টিমের সাথে জয়েন করেনি, সেক্ষেত্রে বোর্ড অ্যাজ পার আওয়ার কন্ট্রাক্ট আমরা আমাদের ব্যবস্থা নেব। নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মঙ্গলবার এ মামলা দায়ের করেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন। তাকে জামিন না দিয়ে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে আমৃত্যু কারাদণ্ড হতে পারে তার। এদিকে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশি ইমামের পরিবার। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আদালতে তোলা হয় হিস্পানিক বংশোদ্ভূত মার্কিন নাগরিক অস্কার মোরেলকে। তার বিরুদ্ধে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়াকে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার জন্য আলাদা মামলা হয়েছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড হতে পারে মোরেলের। বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অস্কার মোরেল। তার আইনজীবী পরবর্তী শুনানির পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার আশা প্রকাশ করেন। মোরেল কিভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লো আমরা তা বোঝার চেষ্টা করছি। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে বিস্তারিত শুনানি হলেই সব পরিষ্কার হবে। এদিকে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন বাংলাদেশি ইমামের ছেলে। আমার বাবা কেমন মানুষ ছিলেন তা সবারই জানা, শুধু আমরা নয় পুরো বাংলাদেশি কমিউনিটি তার এমন মৃত্যুতে হতবাক। তাকে কেন হত্যা করা হলো আমরা তা জানতে চাই, এর ন্যায় বিচার আমরা চাই। একই দাবি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির এই নেতা। আমরা মনে করি শান্তিপূর্ণ দুটি মানুষ বিদ্বেষপূর্ণ হামলার শিকার হয়ে মারা গেছেন। তাদের পরনে লম্বা জামা ও মাথায় টুপি থাকার কারণেই এ হামলা হয়েছে। তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র নেওয়া হয়নি। বাংলাদেশি ইমাম হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে মুসলিম বিদ্বেষী মনোভাব থেকে এমনটা হলো কিনা তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। রিও অলিম্পিকের 200 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে সকালে ট্র্যাকে নামবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। আরো একবার বিদ্যুৎ চমকের অপেক্ষায় বিশ্ব। পটুয়াখালীর কুয়াকাটা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 8টি ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজ হয়েছেন। জেলার আলিপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, 5 থেকে 6 দিন আগে 8টি ট্রলার নিয়ে শতাধিক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রাতে তারা সুন্দরবনের ফেরারওয়ে বয়ার কাছে অবস্থান নেয়। আজ সকাল থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। মাছ ধরার ট্রলারগুলো জলদস্যু নাকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রয়েছে সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। এদিকে জেলে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন মহিপুর কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মোহাম্মদ আলিম। এই মুহূর্তে বিপদগ্রস্ত অবস্থায় জেলেদের কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক উদ্ধার কাজ পরিচালিত হয়। নিমজ্জিত ট্রলার সহ নিখোঁজ জেলেদের আমরা সন্ধান পেতে পারি আর জেলেরা আশ্বস্ত হতে পারে। আরও একটি ইতিহাস রচনা করার অপেক্ষায় দুনিয়ার সেরা অ্যাথলেট উসাইন বোল্ট। রিও অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ 200 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ট্র্যাকে নামবেন জামাইকান গতিদানব। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে এই লড়াই। 100 মিটারের মতো 200 মিটার স্প্রিন্টে অপ্রতিরোধ্য উসাইন বোল্ট। বিশ্বের একমাত্র অ্যাথলেট হিসেবে তিনি 200 মিটারে 2টি অলিম্পিক স্বর্ণ ও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মালিক। বেইজিং ও লন্ডন অলিম্পিকের পর রিওতেও 100 মিটার স্প্রিন্ট জিতে ইতিহাস গড়েন বোল্ট। ঠিক এবার 200 মিটার স্প্রিন্টেও একই ইতিহাস রচনার সুযোগ বোল্টের সামনে। 200 মিটারের হিটে বোল্ট স্বরূপে না দৌড়ালেও বরাবরের মতো হয়েছেন প্রথম। তবে ফাইনালে বজ্রবিদ্যুৎ বোল্ট চমকে উঠবেন বলে প্রত্যাশা সবার। 200 মিটার স্প্রিন্টে বোল্টকে চ্যালেঞ্জ জানাতে পারেন মার্কিন অ্যাথলেট জাস্টিন গ্যাটলিন, স্বদেশি ইয়োহান ব্লেক ও ফ্রান্সের আন্দ্রে ডি গ্রাসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ড্র দিয়ে শেষ হলো ময়মনসিংহ পর্ব। রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে 1-1 গোলে ড্র হয়েছে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের পঞ্চম রাউন্ডের ম্যাচ। এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ঢাকা আবাহনীর, কিন্তু ব্রাদার্সের গোলরক্ষকের দৃঢ়তায় জুয়েল রানা সানডে চিজোবাদের আক্রমণগুলো জালের ঠিকানা খুঁজে পায়নি। অন্যদিকে ব্রাদার্সের হয়ে কিংসলে ইব্রাহিমরাও পাওয়ার সুযোগগুলো কাজে লাগাতে পারেননি, ফলে প্রথমার্ধের গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের 52 মিনিটে আবাহনীর সামাদ ইব্রাহিমকে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাদার্স। সেখান থেকে কমলা জার্সিধারীদের হয়ে লিড আনেন কিংসলে। এর 5 মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্সের রাব্বি। ম্যাচের 63 মিনিটে অসাধারণ এক গোল করে আবাহনীকে সমতায় ফেরান ইংলিশ ফরওয়ার্ড লি টাক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী শরিয়া আইন নিয়ে পড়ছেন তুরস্কে, দাবি পরিবারের। আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে, গড়ে তোলা হবে আরো নতুন নতুন বিভাগ, বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না, জানালো মন্ত্রণালয়। ব্যয় নির্ধারণ না হওয়ায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ। নিউ ইয়র্কে ইমাম সহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড। এবং দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। লাইসেন্স বাতিলের বিষয়ে পরবর্তী আদেশ 4 সেপ্টেম্বর। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।